আজ তোমাদের শোনাবো রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত ওয়ার 2 মুভির অ্যাকশন আর থ্রিলারের মহা বিস্ফোরণ, যেখানে আছে দম বন্ধ করে দেওয়া অ্যাকশন টুইস্ট আর থ্রিলারের ঝড়। একদিকে দেশের জন্য লড়াই, অন্যদিকে গোপন মিশন আর ব্যক্তিগত প্রতিশোধের ঝড়, যেখানে প্রতিটি মুহূর্তে আছে চমক আর প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে নতুন নতুন রহস্য। তাহলে চলো আর দেরি না করে ঢুকে পড়ি ওয়ার 2 এর সেই উত্তেজনাপূর্ণ দুনিয়ায়, যেখানে শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হারবে তা জানার আগ পর্যন্ত নিঃশ্বাস আটকে থাকবে তোমার। আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জাপানের একটি গোপন দুর্গ, যেখানে এক শক্তিশালী মাফিয়া ডন খাবার খাচ্ছিল। এমন সময় বাইরে থেকে তার একজন লোক দৌড়ে এসে বলতে থাকে, বাইরে যে এসেছে তাকে কেউ থামাতে পারছে না, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। সে একের পর এক সবাইকে মেরে দিচ্ছে। আমরা যদি এখনই এখান থেকে না পালাই তাহলে আমাদের অবস্থাও খুব খারাপ হবে। কিন্তু লিডারের মুখে আমরা কোনো ভয় দেখতে পাই না। তার একটি নেকড়ে ছিল। সে নেকড়েটিকে বলে, বাইরে যাও এবং দেখে এসো কে এসেছে। নেকড়েটা তখন গর্জন করতে করতে বাইরে চলে যায় এবং পরের সিনে আমরা দেখতে পাই নেকড়েটিকে সাথে নিয়ে এই মুভির হিরো কাবির ভিতরে আসছে। সে এখানে এই মাফিয়াটিকে মারার মিশন নিয়ে এসেছে, কিন্তু এই মাফিয়াটি ছিল ভয়ঙ্কর ডেঞ্জারাস এবং তার কাছে ছিল অজস্র স্কিলফুল যোদ্ধা। কিন্তু কাবিরকে কেউ যদি হালকাভাবে নেয় সে ভুল করবে। মাফিয়া যোদ্ধাদের সবাই একসাথে কাবিরের উপরে হামলা চালায়, কিন্তু কাবির সবাইকে একে একে শেষ করে দেয়। এদিকে শেষ মুহূর্তে সেই মাফিয়ার ডন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কাবির তাকে হেলিকপ্টারের ভেতরে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এভাবে তার মিশনটি শেষ হয়। এরপর আমরা কাবিরকে একটি বারে দেখতে পাই। সেখানে সে একটি মহিলার সাথে দেখা করে, আর এখান থেকেই আমরা জানতে পারি কাবির মূলত টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কিলারের কাজ করে থাকে। আর এই মহিলাটি তাকে সব মিশনের কন্ট্রাক্ট দেয়। মহিলাটি কাবিরকে বলে, তোমার ট্র্যাক রেকর্ড তো খুব ভালো, লাস্ট 50 দিনে তুমি 30টা মিশন কমপ্লিট করেছো। কাবির হেসে দিয়ে বলে, আমি এসব নিয়ে ভাবি না, আমি জাস্ট টাকা নেই আর কাজ করি। মহিলাটি তখন বলে, তুমি যদি কালী সংগঠনের হয়ে কাজ করো তবে যা চাইবে তাই পাবে, যা তোমার কল্পনারও বাইরে। আমরা তোমাকে কালী সংগঠনের মাধ্যমে সব ধরনের মিশন দিব। কিন্তু কাবির তখন বলে, আমি কোনো সংগঠনের সাথে স্থায়ীভাবে কাজ করি না, এটা আমার কাজের স্টাইল না, আমি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি। আসলে মহিলাটি কাবিরকে জানতো। সে আগেই বুঝেছিল কাবির রাজি হবে না। এবং এরপর আমরা দেখতে পাই রুমে একটি বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং কাবির সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে গেলে আমরা মিলিটারিদের একটি প্রেস কনফারেন্স দেখতে পাই। সেখানে কমান্ডার কাবিয়া লুথরাকে ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। রিসেন্টলি একটি মিশন এসে বহু সেনাদের জীবন রক্ষা করেছিল, তাই তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে। এদিকে কাবিয়া নিজে একজন কর্নেলের মেয়ে। তার বাবা হচ্ছেন কর্নেল লুথরা, যিনি কাবিয়াকে শিখিয়েছেন নেশন ফার্স্ট, মানে যে কোনো মূল্যের দেশ সবার আগে। এরপর তারা একটি পার্টিতে যায় এবং পার্টির মাঝখানে হঠাৎ কর্নেলের ফোনে একটি গুরুত্বপূর্ণ কল আসে এবং কল পেয়ে এসে বাইরে আসলে আমরা দেখতে পাই কিছু লোক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা কাবিরকে একটি পরিত্যক্ত জায়গায় অনেকগুলো লেজার টার্গেটের মাঝখানে দেখতে পাই, মানে অনেকগুলো গান লেজার তাকে টার্গেট করে রেখেছে। তখনই সেখানে একটি অডিও প্লে হয় আর সামনে একটি হলোগ্রাম চলতে থাকে। সে দেখতে পায় ওই মহিলাটি যে সংগঠনের কথা বলেছিল সে এখানে সেই লোকদের সামনে দাঁড়িয়ে আছে। ভারতকে যেসব দেশ ঘিরে রয়েছে যেমন চীন, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এই সব দেশের প্রভাবশালী ডনরা হলোগ্রামের মাধ্যমে তার সাথে লাইভে কথা বলে এবং এর মধ্যে একজন ভারতীয় ডনও রয়েছে যার নাম গৌতম গুলাটি। এবং এই গৌতমকে কাবির ভালোভাবেই চেনে। গৌতম তখন কাবিরকে জানায় এই সব দেশ মিলে ভারতকে ধ্বংস করতে চায় এবং তার জন্য তারা একটি সংগঠন তৈরি করেছে এবং এই সংগঠনের মেইন লিডার হচ্ছে কালী। এবং এরা এতটাই ক্ষমতা সম্পন্ন যে তারা প্রতিটা দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী সবকিছু সিলেক্ট করে দেয়। এমনকি প্রতিটা দেশের ইকোনমি, এআই, অবকাঠামো এবং মেডিকেলের সবকিছু তাদের নিয়ন্ত্রণে। তারা কাবিরকে বলে, তুমি এতদিন যেসব মিশন করেছো তার বেশিরভাগই কালী সংগঠন দিয়েছে, আর যেহেতু সবগুলো মিশনে তুমি সাকসেসফুল হয়েছো তাই তোমাকে আমরা বেছে নিয়েছি। তখন কাবির বলে, টাকা পেলে আমি যে কোনো কাজ করতে রাজি। এই কথা শুনে তারা খুশি হয়ে যায় এবং বলে, এর জন্য কিন্তু তোমাকে একটি টেস্ট দিতে হবে। কাবির বলে, কি টেস্ট? তারা বলে, তোমার পিছনে যে লোকটি রয়েছে তাকে মেরে ফেলতে হবে। এরপর কাবির পিছনে এগিয়ে গিয়ে দেখতে পায় এ আর কেউ নয়, কর্নেল লুথরা। এখানে আমরা বুঝতে পারি কালীর সংগঠনের লোকজনই তাকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে এবং তারা কাবিরকে বলে, তোমার অনুগত্য প্রমাণ করো, কর্নেল লুথরাকে শেষ করে দাও। কর্নেল তখন কাবিরকে বলে, তুমি একজন বিশ্বাসঘাতক, তোমার উপর ভরসা করা আমার ভুল ছিল। এবং এখান থেকে গল্পটি চলে যায় 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই কর্নেল কাবিরকে বলছিল, আমরা একটি সন্ত্রাসী সংগঠনের খবর পেয়েছি এবং সেখানে আমাদের এক দক্ষ এজেন্ট পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। তবে সে জানিয়েছে এই সংগঠনের নেটওয়ার্কটি অনেক বড়। ভারতের আশেপাশে যে দেশগুলো আছে সেই সব দেশের সব বড় বড় শীর্ষ নেতারাও এই সংগঠনের সাথে যুক্ত এবং তারা ভারতের বিরোধিতা করতে সবাই একজোট হয়েছে এবং এর সাথে তারা পুরো দুনিয়াটাকে কন্ট্রোল করতে চায়। এমনকি ভারতের অনেক বড় মন্ত্রণালয় ও বিভাগের লোকজনও তাদের সাথে ঢুকে পড়েছে। আমাদের যে কোনো মূল্যে তাদের খুঁজে বের করতে হবে এবং চিরতরে ধ্বংস করে দিতে হবে। কাবির তখন বলে, আমাকে শুধু একটি মুখ চিনিয়ে দেন, আমি তাদের সবাইকে একদম শেকড় থেকে উপড়ে ফেলবো। কর্নেল বলে, বিষয়টা এতটা সহজ নয়, কারণ তাদের কোনো মুখ নেই, আমরা জানি না তারা কারা। তোমাকে অন্ধকারেই নামতে হবে এবং এই মিশনটা সাকসেস করতে হবে। এবং
এই পুরো মিশনের সময়টাতে তোমাকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে। পুরো দেশ বা আমি বা ডিপার্টমেন্টের কেউ তোমার কোনো দায়িত্ব নেবে না। যত বড় বিপদে আসুক না কেন মনে রেখো আমাদেরকে এই সংগঠনের মূল পর্যন্ত পৌঁছাতে হবে। এরপর সিন বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে আমরা দেখতে পাই কাবির কর্নেলকে মারতে যাচ্ছে, কিন্তু সে পারছে না, তার মন সায় দিচ্ছে না। তখন কর্নেল তাকে বলে তারা তোমার উপর নজর রাখছে কাবির, তুমি যদি আমাকে না মারো তাহলে কখনোই তুমি এই সংগঠনের মূল মাফিয়া কালির কাছে পৌঁছাতে পারবে না। আমি তোমাকে বারবার বুঝিয়েছি সব থেকে আগে দেশ। এবং সবশেষে কাবির কর্নেলকে গুলি করতে বাধ্য হয়, কারণ নিজের দেশকে সব থেকে উপরে রেখে কাবির তার পিতার সমতুল্য কর্নেলকে গুলি করে মেরে ফেলে এবং এরপর সে সেখান থেকে চলে যায়। তো পরের দিন কর্নেলের মৃতদেহ তার মেয়ে কাবিয়ার হাতে আসে এবং তাকে একটি ভিডিও ক্লিপ দেখানো হয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কাবিরই কর্নেলকে গুলি করে মেরে ফেলেছে। এটা দেখার পর কাবিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না এবং কাবিয়ার মনে হতে থাকে কাবির হয়তো সত্যি দেশদ্রোহী। অন্যদিকে আমরা দেখতে পাই কর্নেলকে মারার জন্য কাবিরের প্রমোশন হয়েছে, সে এই কালী সংগঠনের মানুষদের কাছে বিশ্বাস অর্জন করতে পেরেছে। এরপর সে কালী সংগঠনের প্রধানের সাথে দেখা করে এবং সে আর কেউ নাই, বড় ব্যবসায়ী গৌতম গোলাটি। গৌতম এতদিন নিজের মুখ লুকিয়ে রেখেছিল, কিন্তু কাবির তার বিশ্বাস অর্জন করেছে, তাই আজ সে কাবিরের সামনে আসে এবং গৌতম বলতে থাকে আজ থেকে তুমি কালীর হয়ে কাজ করবে, আর মনে রেখো কালী সবার রাজা এবং একদিন সে পুরো পৃথিবীর উপরে রাজত্ব করবে। এরপর গৌতম তাকে পুরো প্ল্যানটি বোঝাতে থাকে। সে বলে কর্নেল যেহেতু মারা গেছে, এখন আমাদের লোক র এর চিপের জায়গা নেবে, তখন পুরো র আমাদের কন্ট্রোলে চলে আসবে, তখন সব এজেন্টের সম্পর্কে আমরা জানতে পারবো, কিন্তু আমাদের সম্পর্কে কেউ জানতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই কর্নেলের জন্য এক মেমোরিয়াল অনুষ্ঠান চলছে, যেখানে অনেক গণ্যমান্য মানুষ এসেছে, এমনকি বিশাল নামে একজন মন্ত্রীও এসেছে এবং উনি কর্নেলের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু এবং তিনি এতটাই ক্ষমতাবান যে প্রধানমন্ত্রী পরেই তার নাম উচ্চারিত হয়। তিনি কাবিয়াকে বলেন আমরা যেভাবেই হোক হত্যাকারীকে খুঁজে বের করবো এবং তাকে শাস্তি দিব। কাবিয়া তখন বলে আমি স্পেশাল ইউনিটে যোগ দিতে চাই, যেখান থেকে খুব সহজে আমি কাবিরকে খুঁজে বের করতে পারবো। এমন সময় আমরা দেখি রয়ের নতুন চিফ, যার নাম বিক্রান্ত কল, তিনি মন্ত্রীকে বলেন আমি আমার ইউনিট নিজেই বেছে নিব। তখন কাবিয়া তাকে বলে স্যার আমি আপনার টিমে যোগ দিতে চাই। মন্ত্রী তখন বলে আমার জানা মতে রেকর্ড অনুযায়ী রয়ের চিফ হওয়ার কথা ছিল অন্য কারো, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কল আসায় তুমি চিফ হয়ে গেলে। যাই হোক, এখন কাবিয়াকে তোমার সাথে রাখতে হবে এবং আমি তোমাকে একজন অফিসার রিকমেন্ড করব, যে আমাদের জন্য গর্ব। সে এখন পর্যন্ত কোনো মিশন ফেল করেনি এবং এমন সব মিশনে সফলতা অর্জন করেছে যা কেউ কল্পনাও করতে পারবে না, এমনকি মৃত্যুও পর্যন্ত তার ভয়ে কাঁপে। তার নাম বিক্রম। এরপর আমরা দেখি বিক্রম সোমালিয়ায় একটি মিশনে আছে। সেখানকার কিছু গ্রুপ ইন্ডিয়ান কিছু সৈন্যদের বন্দী করে রেখেছে, কিন্তু সেখানে আকাশপথে হামলা করা যাবে না, কারণ তাদের পুরো কার্গোতে হেভি মেশিন গান বসানো আছে, এমনকি পানির নিচ দিয়েও সেখানে যাওয়া অসম্ভব। তাই খুব ছোট একটি প্লেন নিয়ে এই অপারেশনটি চালাতে হবে, কিন্তু কোনো অস্ত্র ছাড়া এতগুলো সশস্ত্র মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা এক প্রকার অসম্ভব। কিন্তু মেজর বিক্রম এই অপারেশন করতে চলে যায় এবং সেখানে গিয়ে সে শত্রুদের সাথে মিশে যায়। তারপর সে কৌশলে সেখান থেকে ভারতীয় সৈন্যদেরকে মুক্ত করে আনে এবং এরপরে শুরু হয় ভাই মৃত্যুর তাণ্ডব। সে শত্রুদের সেখানে এমন ভাবে হত্যা করতে থাকে যা কল্পনার বাইরে এবং সবকিছু শেষে বিক্রম সৈন্যদের নিরাপদে ফিরিয়ে আনে। এরপর সিন চলে যায় র এর হেডকোয়ার্টারে। সেখানে বিক্রম ও কাবিয়া প্ল্যান করছিল কিভাবে কাবিরকে ধরা যায়, কিন্তু প্রশ্ন হলো কাবিরকে ধরবে কিভাবে। তখন বিক্রম কনফিডেন্টলি বলে আমি তাকে খুঁজে বের করবো এবং মেরে ফেলবো। বিক্রান্ত তাকে বলে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। সে আর পাঁচটা সাধারণ সৈনিক নয়, সে হলো কাবির। সে সবসময় তোমার থেকে এক ধাপ এগিয়ে চিন্তা করে। বিক্রম তখন তাচ্ছিলের হাসি এসে বলে আমার থেকে এগিয়ে কেউ ভাবতে পারবে না। কাবিয়া তখন দুজনকে থামিয়ে বলে নাইনার একটি মেয়ে আছে যার নাম রুহি। কাবিরের আগের মিশনে নাইনা মারা যায়, আর তারপর থেকে রুহির সব দায়িত্ব এখন কাবির নিয়েছে। আমার মনে হয় নিশ্চয়ই সে স্পেনে গেছে রুহির সাথে দেখা করতে। আমাদেরকেও স্পেনে গিয়ে তাকে ধরে শেষ করে দিতে হবে। এরপর আমরা দেখি কাবির সত্যি স্পেনে পৌঁছে গেছে রুহির সাথে দেখা করতে। সে রুহিকে বলে তোমাকে কিছুদিনের জন্য স্কুল অফ দিতে হবে, কারণ এদিকের পরিস্থিতি খুব একটা ভালো নয়, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এদিকে কাবিয়া ও বিক্রম অলরেডি স্পেনে পৌঁছে গেছে এবং তারা কাবিরকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কাবির এই সবকিছু আগে থেকেই জেনে যায়, কারণ গৌতম ওকে সবকিছু মেসেজের মাধ্যমে জানিয়ে সতর্ক করে দেয় যে র এর কিছু এজেন্ট তোমার পিছনে লেগেছে। তো এরপরে কাবির বাইরে এসে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তার সাথে কাবিয়ার দেখা হয়ে যায় এবং তাদের মধ্যে একটা চরম ফাইট হয় এবং এই মারামারির একটা পর্যায়ে কাবিয়া কাবিরকে তার বন্দুকের টার্গেটে নিয়ে আসে, কিন্তু এটা কাবির ভাই। সে কাবিয়াকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে কি আর শান্তি আছে? এরপরে তার পিছনে লাগে বিক্রম এবং এখানে তাদের মধ্যে দেখার মতো একটি দুর্দান্ত কার চেজিং শুরু হয় এবং একটা পর্যায়ে বিক্রম ও কাবিয়া তাদেরকে প্রায় ধরে ফেলে। কাবির দেখতে পায় ওরা ওর সামনে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে এবং এই সময় কাবির সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে গেলে বিক্রম তার গাড়িতে লক্ষ্য করে গুলি চালায়। তখন কাবির ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে চলন্ত ট্রেনের উপর, কিন্তু তারা ট্রেনের উপর এমন ভাবে পড়ে যে রুহি গাড়ি থেকে প্রায় পড়ে যাচ্ছিল। তখন কাবির তাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পারছিল না। তখনই বিক্রম আবার হাজির হয় এবং রুহির জীবন বাঁচায়, কিন্তু তখন বিক্রম এবং কাবির মুখোমুখি হয় এবং তারা দেখতে পায় ট্রেনটি একটি টানেলের দিকে যাচ্ছে এবং তারা বুঝতে পারে এখন যদি
যদি এই ট্রেনটি টানেলের ভিতরে প্রবেশ করে তাহলে ট্রেনটি ক্র্যাশ করবে। এদিকে পুরো ট্রেনে অনেক যাত্রী ছিল আর কাবির ও রুহি ছিল ইঞ্জিনের উপরের বগিতে। তাই বিক্রম প্লেন করে মূল ট্রেন থেকে ইঞ্জিনটা আলাদা করে দেয়। তখন পিছনের পুরো ট্রেনটি দাঁড়িয়ে পড়ে এবং ইঞ্জিনের বগিটা টানেলের দিকে এগিয়ে যেতে থাকে এবং সেই সময় কাবির রুহিকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কাবির গৌতমের সাথে দেখা করে তাকে বলে, আজকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। আর তুমি কিভাবে জানতে পারলে যে রয়ের লোকজন আমাদের পিছনে লেগেছে? তখন গৌতম বলে, রয়ে আমাদের লোক আছে, তাদের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম। এরপর গৌতম কাবিরকে আরেকটা মিশন দেয় এবং বলে, এই হচ্ছে বিশাল সারাং, ভারতের একজন বিখ্যাত মন্ত্রী, যাকে আমরা আমাদের দলে আনার চেষ্টা করেছি, কিন্তু সে এখনো সেই পুরনো চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছে। সে বলে তার কাছে দেশ আগে, এখন তোমাকে এই মন্ত্রীকে উচিত শিক্ষা দিতে হবে। এবং তার একটি ভাই আছে কল্পেশ সারাং, সে একটি প্রাইভেট জেটে তার পরিবার নিয়ে সিঙ্গাপুর থেকে দিল্লি আসবে এবং তোমাকে এই পুরো ফ্যামিলিটাকে খতম করতে হবে। আর তাহলে এই মন্ত্রী শিক্ষা হবে এবং সে কালির দলে চলে আসবে আর কালি হবে নেক্সট প্রেসিডেন্ট। তখন আমরা পুরো দেশ চালাবো। কাবির তখন বুঝতে পারে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই ভয়ঙ্কর মাফিয়া সংগঠন তাকে ব্যবহার করে আস্তে আস্তে ভারতের বহু নিরীহ মানুষদেরকে মেরে ফেলবে। তবে সেদিন বিক্রমকে দেখে কাবিরের মনে হয় বিক্রম একটি ভালো অফিসার এবং তাকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। এবং এরপর বিক্রম ও কাবির একটি লোকেশনে পৌঁছায় এবং সেখানে তারা মুখোমুখি দেখা করে। তারপর তারা দুজনে কথা বলে এবং কাবির তাকে সব ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বলে। কর্নেল তাকে কি মিশন দিয়েছিল, সে কেন কর্নেলকে মারতে বাধ্য হয়েছিল এবং সে কেনই বা কালির মতো একটি মাফিয়া গ্যাং এর সঙ্গে কাজ করছে। এরপর কাবির আরো বলে, কল্পেশ সারাং এর উপর আক্রমণ হবে এবং আমাকে এই আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তোমার কাজ হবে এই কল্পেশ সারাংকে বাঁচানো এবং আমাকে থামানো। এতে করে কালির লোকজন সন্দেহ করবে না এবং আমরা নিরপরাধ লোকদেরকে বাঁচাতে পারবো। আমাদের দেশে এখনো অনেক সৎ রাজনীতিবিদ আছে এবং আমাদের দায়িত্ব যেন তাদের পরিবারের উপরে কিছু না হয়। এই সবকিছু শুনে বিক্রম তখন বুঝতে পারে কাবির একজন সত্যিকারের দেশপ্রেমী। তো পরের দিন একটি প্রাইভেট জেটে করে কল্পেশ ও তার ফ্যামিলি দিল্লিতে আসছিল এবং তখন তাদের পিছনে কাবির ধাওয়া করে। কাবির প্রাইভেট জেটের পাইলটদেরকে প্লেনটা একটু নিচে নামাতে বলে এবং প্লেনের ভিতরে থাকা ক্রু মেম্বাররা ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে কল্পেশ ও তার পুরো ফ্যামিলিকে বেহুশ করে দেয়। এরপর কাবিরের প্লেন থেকে একে একে নামতে থাকে কালী গ্যাং এর লোকজন এবং তারা যখন প্লেনের ভিতরে ঢুকবে তখন প্লেনের ভিতরে আগে থেকে থাকা বিক্রমকে তারা দেখতে পারে এবং বিক্রমের সাথে তাদের ভয়ঙ্কর ফাইট বেঁধে যায়। একটা সময় লড়াই করতে করতে তারা প্লেনের উপরে উঠে যায় এবং একটা সময় যখন বিক্রম আর পেরে উঠছিল না তখন কাবির এসে তার সাথে যোগ দেয় এবং তারা দুইজনে একে একে সবগুলোকে শেষ করে দেয়। এরপর তারা প্লেনের ভিতরে ঢুকে পড়ে এবং যে মেয়েটি সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিয়েছিল সেই মেয়েটিকে মেরে ফেলে। এভাবে তারা সব শত্রুদেরকে মেরে ফেলে কল্পেশ সারাং এর পুরো ফ্যামিলিটিকে বাঁচিয়ে দেয় এবং তখনই আসে আরো বড় একটা টুইস্ট। আমরা দেখতে পাই বিক্রম নিজেই কল্পেশ সারাং এর পুরো ফ্যামিলিকে গুলি করে মারতে থাকে। এরপর বিক্রম কবিরকে বলে, তুই আমাকে ভুলে যেতে পারিস কিন্তু আমি তোকে ভুলিনি কাব্যু। এবং তারপর সে কাবিরকে একটি প্যারাশুট দিয়ে প্লেন থেকে নিচে ফেলে দেয় এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে বিক্রম কাবিরকে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু এদিকে বিক্রমের মুখে কাব্যু নাম শুনে কাবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এই নাম সে আগেও শুনেছে এবং আমরা দেখতে পাই তাদের দুজনের চোখেই পানি চলে এসেছে। এবং এরপর গল্প চলে যায় 1998 সালের ফ্ল্যাশব্যাকে। দেখা যায় কাবিরের ছোটকালের নাম ছিল কাব্য এবং সে ছিল একটি অনাথ ছেলে, ভিক্ষা করে কোনো রকমের জীবন কাটাতো। এবং একদিন কিছু মানুষ কাবিরকে মেরে হাত পা ভেঙে দিতে চাচ্ছিল, কিন্তু তখন বিক্রম সেখানে এসে তাদেরকে মেরে কাবিরকে বাঁচিয়ে নেয়। আর বিক্রমও ছিল কাবিরের মতোই অনাথ এবং ভিক্ষুক। তারা দুজনেই রাস্তায় রাস্তায় থেকে বড় হয়েছে। এদিকে বিক্রম মারামারিতে ছিল ভীষণ দক্ষ এবং সে কাবিরকেও মারামারি শেখাতে থাকে। আর দিনের পর দিন বড় হতে হতে তারা চুরি ও ডাকাতি শিখতে থাকে। এরপর একদিন তারা একটি ঘড়ির দোকানে চুরি করতে গেলে পুলিশ তাদেরকে দেখে ফেলে এবং গ্রেপ্তার করে নেয়, কিন্তু তারা অপ্রাপ্ত বয়স্ক থাকার কারণে আদালত তাদেরকে আশ্রমে পাঠিয়ে দেয় এবং এখানেই তাদের দিন কাটতে থাকে। এরপর একদিন সেখানে আসে কর্নেল লুথরা। তিনি সেখানে থাকা সব বাচ্চাদেরকে বোঝাতে থাকেন যে তারা ভবিষ্যতে কি কি করতে পারে এবং তিনি এখানে থাকা 300 বাচ্চাদের মধ্যে মাত্র 2টা বাচ্চাকে নিতে এসেছিলেন যাদেরকে তিনি সোলজার বানাবেন। এরপর সেখানে বাচ্চাদের ভিতর বিভিন্ন পরীক্ষা শুরু হয়, তবে সব ধরনের শারীরিক ও মানসিক পরীক্ষায় সব থেকে এগিয়ে ছিল বিক্রম, আর কাবির ছিল ঠিক তার পেছনেই। কিন্তু কর্নেল সেই দুইজন হিসেবে বেছে নেয় কাবির ও জিতেন্দ্র নামের আরেকটি ছেলেকে। এরপর বিক্রম কর্নেলকে জিজ্ঞাসা করে, আমি ফার্স্ট হওয়া সত্ত্বেও আমাকে কেন নিলেন না? কর্নেল তখন বলে, আমি এখানে সোলজার খুঁজতে এসেছি, মানে যারা দেশের জন্য লড়াই করবে, যাদের কাছে দেশ সবার আগে থাকবে। কিন্তু তোমার মানসিকতা দেখে আমার মনে হয়েছে তুমি শুধু নিজেকে ভালোবাসো এবং নিজেকেই প্রথম দেখতে চাও। তবে চিন্তা করো না, আমি 6 মাস পর আবার আসবো, তখন যদি দেখি তোমার ভিতরে দেশপ্রেম তৈরি হয়েছে তাহলে আমি তোমাকে নিয়ে নেব। কিন্তু এসব কথা শুনে বিক্রমের খুব রাগ হয়। সে কাবিরকে বলে, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না, আমি এখান থেকে পালাবো আর তুইও আমার সাথে চল। কিন্তু কাবির কর্নেলের আদর্শে মুগ্ধ হয়ে গিয়েছিল, তাই সে পালাতে চায় না এবং বলে, 6 মাস পর কর্নেল আবার আসবে ভাই, তুই একটু চেষ্টা কর, তুইও আমার সাথে সোলজার হতে পারবি। কিন্তু বিক্রম বলে, আমি এগুলো করতে পারবো না, আমি টাকা কামাতে চাই, নিজের জন্য বাঁচতে চাই, আমি কারো অধীনে থাকতে পারবো না। এই কথা বলে সে সেখানকার দেওয়াল টপকিয়ে পালিয়ে যায় এবং তার বন্ধুত্বের উপর থেকে সব বিশ্বাস উঠে যায়। এরপর আমরা বর্তমান সময়ে চলে আসি এবং আমরা
দেখতে পাই বিক্রম আসলে কাজ করছে কালীর জন্য। গৌতম তাকে হায়ার করেছে কাবিরকে খুন করার জন্য, কারণ তার ধারণা হয়েছে যে কাবির তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এরপর আমরা দেখতে পাই কাবির সরাসরি গৌতমের আস্থানে চলে যায়, তবে সেখানে অনেক সশস্ত্র লোক ছিল। কাবির আসলে গৌতমকেই মূল কালী ভাবছিল, তাই সে সিদ্ধান্ত নেয় গৌতমকে হত্যা করবে এবং এই সিন্ডিকেটটা ভেঙে দেবে। কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় গৌতম এবং অন্যান্য সব দেশের শীর্ষ নেতারা ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এবং ঠিক সেই সময় কাবির সেখানে চলে যায় এবং গৌতমকে খুব নির্মমভাবে মারতে থাকে। আবার এদিকে বিক্রম ঠিক সেই সময় খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হয় এবং গৌতমকে সে নিজেই মেরে ফেলে, কারণ কালী গ্রুপে একটি আসন তার দরকার ছিল, যেই পাওয়ার দিয়ে সে ভারতকে কন্ট্রোল করতে পারবে। তখন বিক্রম কাবিরের উপরে দোষ চাপাতে থাকে। সে বলে, তুই এই বিখ্যাত ব্যবসায়ী গৌতমকে মেরেছিস, তুই তো এমনিতেও পলাতক, আর আজ থেকে সারা দেশ তোকে জানবে বিখ্যাত ব্যবসায়ী গৌতমের খুনি হিসেবে, এবং সারা দেশ তোকে দেশদ্রোহী বলে ধিক্কার দেবে আর আমাকে মেডেল দেবে, কারণ আমি কালীর সাথে কাজ করছি, আর এখন থেকে এই ভারত আমি সামলাবো। আর কিছুদিন পর কালীকে সরিয়ে পুরো পৃথিবীর রাজা হয়ে যাব আমি, আর ভারতের প্রধানমন্ত্রীও আমি নির্বাচন করে দিব, কারণ বর্তমান প্রধানমন্ত্রী মারা যাবে। তারপর কাবির সেখান থেকে খুব কষ্টে নিজের জীবন নিয়ে পালিয়ে আসে, কিন্তু তার সামনে এখন সব থেকে বড় মিশন হচ্ছে প্রধানমন্ত্রীর জীবন বাঁচানো। এরপর সে একটি বুলেট গলিয়ে সেটা থেকে একটি আংটি বানিয়ে কাবিয়াকে পাঠায়, এবং কাবিয়া সাথে সাথে বুঝতে পারে এই আংটিটি কে পাঠিয়েছে এবং কোথা থেকে পাঠিয়েছে। আর এখান থেকে সিন আবার চলে যায় 15 বছর আগের ফ্ল্যাশব্যাকে, এবং আমরা দেখতে পাই তখন কাবির এবং কাবিয়া একে অপরকে ভালোবাসতো এবং তারা বিয়ের জন্য পরিকল্পনাও করছিল। কিন্তু এরপর কাবিয়া যখন কাবিরকে বিয়ের জন্য প্রপোজ করে, তখন কাবির বলে, আমি ভেবেছিলাম কর্নেল আমাকে সোলজার বানানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু এখন বুঝতে পেরেছি সে আসলে আমাকে একজন রয়্যাল এজেন্ট বানাতে যাচ্ছে, আর আমার কাছে আমার দেশ সবার থেকে আগে। আমি বেঁচে থাকবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, তাই আমি চাই না তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটা অনিশ্চয়তায় ফেলে দাও। এই সব কথা শুনে কাবিয়ার মন পুরোপুরি ভেঙে যায়। যাই হোক, এরপর আমরা দেখি 15 বছর পর তারা আবার সামনাসামনি হয়, এবং কাবির কাবিয়াকে সব ঘটনা খুলে বলে, কালী সংগঠন কি, কিভাবে তাকে দিয়ে কর্নেলকে মারা হয়েছে, এবং এই বিক্রম এখন কি পরিকল্পনা করছে, এই সব কিছু। কিন্তু বিক্রমের কথা শুনে কাবিয়া ভীষণ অবাক হয়ে যায়, এবং এরপর কাবির আরো জানায় কালী সংগঠনের পরবর্তী টার্গেট হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করা, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যা করে এমন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বসাবে যে তাদের ইশারায় কাজ করবে। এই সবকিছু জানার পর কাবিয়া তৎক্ষণাৎ মন্ত্রী বিশাল সারাঙ্গের সঙ্গে যোগাযোগ করে। সে বলে, কাবির আমার সঙ্গে আছে এবং আমরা জেনেছি প্রধানমন্ত্রীর জীবন ভয়ঙ্কর হুমকিতে আছে। তখন বিশাল তাদেরকে একটি নির্জন জায়গাতে আসতে বলে, এবং তারা যখন সেখানে যায় তখন দেখতে পায় অনেক লোক তাদের উপর হামলা করে এবং এলোপাথারি গুলি বর্ষণ শুরু করে। এই আকস্মিক হামলার কারণে ওরা কি করে বুঝে উঠতে পারছিল না। আর ঠিক তখনই সেখানে একটি বিশাল মেশিন গান নিয়ে চলে আসে কর্নেল বিক্রান্ত কর, এবং সবগুলা শত্রুকে নির্মম ভাবে হত্যা করে দেয়। এখান থেকে আমরা জানতে পারি বিক্রান্ত এবং কর্নেল লুথরা খুব ভালো বন্ধু ছিল, এবং সেই এতদিন কালী সম্পর্কে বিভিন্ন খোঁজখবর করার চেষ্টা করছিল, কিন্তু তেমন কোনো ইনফরমেশন বের করতে পারছিল না। তাই কর্নেল লুথরা কাবিরকে এজেন্ট হিসেবে পাঠিয়েছিল, এবং তিনি বিক্রান্তকে বলেছিলেন যদি আমি না থাকি বিক্রান্ত যেন কাবিরকে সাহায্য করে। আর এই কারণে বিক্রান্ত কাবির ও কাবিয়াকে বাঁচাতে এখানে এসেছে। এদিকে জানা যায় যে মন্ত্রীকে কাবিয়া ফোন করেছিল সে আসলে কালী সংগঠনের একজন সদস্য, আর প্রধানমন্ত্রীকে হত্যা করার পর সেই আসলে নতুন প্রধানমন্ত্রী হতে চায়, যাতে কালী সংগঠনের সাথে মিলে পুরো ভারতকে শাসন করতে পারে। এদিকে কাবিররা পরামর্শ করে তারা প্ল্যান চেঞ্জ করবে, যাতে বিক্রম কোনোভাবেই প্রধানমন্ত্রীকে হত্যা করতে না পারে। এমন সময় তারা দেখতে পায় বিক্রমের একজন লোক বেঁচে আছে এবং বিক্রম তাকে ফোন করছে। তখন তারা জোর করে লোকটিকে দিয়ে বলায় যে কাবির মারা গিয়েছে, কিন্তু এই খবর পেয়ে বিক্রম ভিতর থেকে খুব কষ্ট পায়, কারণ সে কাবিরকে আসলেই খুব ভালো বন্ধু মনে করত। এরপর আমরা দেখি প্রধানমন্ত্রী অন্য একটি দেশে ভ্রমণ করতে চায়, এবং প্রধানমন্ত্রীর পুরো সিকিউরিটির ভার থাকে বিক্রমের উপর। তখন বিক্রান্ত বিক্রমকে বলে যে খবর এসেছে কাবির অন্য একটি মন্ত্রীর উপর আক্রমণ করতে যাচ্ছে, তাই সে বিক্রমকে অর্ডার করে ওই মন্ত্রীকে রক্ষা করতে। বিক্রান্ত সিনিয়র হয়, বিক্রম বাধ্য হয় তার অর্ডার মানতে। এরপর বিক্রম সেই মন্ত্রীর কাছে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই কাবির ওই মন্ত্রীকে গুলি করে হত্যা করে দেয়। আর এটা দেখে বিক্রম বুঝে যায় কাবির এখনো বেঁচে আছে, এবং তখনই কাবির তার বুকে গুলি করে দেয়, কিন্তু সে গুলিটা এমন জায়গায় করে যাতে বিক্রম মারা না যায়। এরপর বিক্রম হসপিটালে থাকা অবস্থায় কালী সংগঠনের কাছ থেকে তার কাছে কল আসে, এবং তাকে বলা হয় তুমি যেহেতু কাবিরকে মারতে পারোনি তাই এখন তোমাকে মরতে হবে। বিক্রম তখন 24 ঘন্টা সময় চেয়ে নেয় এবং বলে এই সময়ের মধ্যে আমি কাবিরকে হত্যা করব। যাই হোক, এরপর বিক্রম কাবিরকে কল দেয় এবং বলে আমি তোর সাথে লড়াই করতে চাই, কিন্তু কোনো অফিসারের মতো নয় বরং বন্ধুর মতো, এবং দেখা যাবে এই লড়াইয়ে কে জেতে। এবং কাবিরও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর কাবির ওই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে দেখে বিক্রম বসে মদ খাচ্ছে, আর এরপর তাদের মধ্যে তীব্র মারামারি শুরু হয়। কিন্তু এদিকে প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার সময় হঠাৎ তাদের উপর আক্রমণ শুরু হয়। তখন কাবিয়া এবং বিক্রান্ত অনেক কষ্টে কোনোভাবে প্রধানমন্ত্রীকে রক্ষা করে। অপরদিকে বিক্রম ও কাবিরের ভিতর ভয়ঙ্কর লড়াই চলতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা একজন আরেকজনকে প্রাণে মারতে পারছিল না, কারণ তাদের বন্ধুত্ব এখনো ততটাই গভীর ছিল। এমন অবস্থায় কাবির বিক্রমকে বোঝায় যে সে যেন সবকিছু ভুলে একজন ভালো মানুষ হয়, কিন্তু বিক্রম এসব মানতে চায় না। তাই তাদের ভেতর আরো ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে। এমন সময় বিক্রম বলে যদি পারিস তোর প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখ। আর এই কথা বিক্রম
বিক্রান্ত কাবিয়া শুনতে পায় এবং তারা বুঝতে পারে প্রধানমন্ত্রীর জীবন এখনো ঝুঁকির মধ্যে রয়েছে এবং তারা জানতে পারে কাবির যে মন্ত্রীকে মেরেছিল ওই মন্ত্রীর শরীরের ভেতরে বিক্রম একটি বোমা সেট করে রেখেছে এবং এটা বুঝতে পেরে তারা সাথে সাথে ওই মন্ত্রীর দেহটা বিমান থেকে বাইরে ফেলে দেয় এবং তারা বেঁচে যায়। এদিকে আমরা দেখতে পাই বিক্রম প্রচন্ড আহত হয়েছে। কাবির ইচ্ছা করলে এখনই বিক্রমকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করে না। এরপরে গল্পটি 9 মাস এগিয়ে যায় এবং আমরা দেখতে পাই কাবির কালী সংগঠনের এক সদস্যকে মারতে এসেছে, কিন্তু সে মারার আগেই বিক্রম তাকে মেরে দেয় এবং এখান থেকে আমরা বুঝতে পারি বিক্রম পাল্টে গেছে। সে এখন বুঝতে শিখেছে কোনটা ঠিক আর কোনটা ভুল। এরপর তারা একে একে কালী সংগঠনের সব সদস্যকে মারতে থাকে এবং মুভির শেষ পর্যায়ে আমরা দেখতে পাই কাবির ও কাবিয়া আবার তাদের রিলেশনশিপে ফিরে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়। তো এই মুভি থেকে আমরা শিখতে পারি যে ব্যক্তিগত প্রতিশোধ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং ক্ষমতার লোভ শেষ পর্যন্ত ধ্বংসই বয়ে আনে। আর সত্যিকারের নায়ক সেই যে দেশের স্বার্থ আর নির্দোষ মানুষের জীবনের জন্য নিজের ব্যক্তিগত অনুভূতিকে পিছনে ফেলে লড়াই করে। শেষ পর্যন্ত ভালোবাসা, আস্থা, ত্যাগের জয় হয়, ঘৃণা বা প্রতিশোধের নয়। তো এই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আশা করি সবাই ভালো থাকবে। টেক কেয়ার।